নমস্কার বন্ধুরা, ইনভেস্টমেন্টের কথা উঠলেই আমাদের ভারতীয়দের মধ্যে দুটো খুব জনপ্রিয় শব্দ আছে। প্রথম যেটা সেটা হলো গ্যারান্টেড, আর দ্বিতীয় যেটা সেটা হলো রিস্ক ফ্রি। কেন বলছি এই কথা? আপনাকে আমি একটা রিপোর্ট শো করছি, এটা ক্রিসিলের রিপোর্ট। এই রিপোর্টে দেখাচ্ছে যে ভারতীয়দের যেসব ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট আছে তার ব্রেকআপটা। তো আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন এর মধ্যে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট আছে ফিক্সড ডিপোজিটেতে, এখানে 56% ইনভেস্টমেন্ট আছে। তারপরে যেটা আছে সেটা হলো লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যানেতে, সেখানে আছে আপনার 17%। তো এই দুটো মিলিয়ে অর্থাৎ ফিক্সড ডিপোজিট এবং ইন্স্যুরেন্স কোম্পানি যেসব বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো আছে সেইগুলো মিলিয়েই টোটাল 73% ইনভেস্টমেন্ট আছে। আর এই ফিক্সড ডিপোজিট এবং ইন্স্যুরেন্স কোম্পানির যেসব ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো থাকে সেগুলোতে মোটামুটি গ্যারান্টেড রিটার্ন এবং রিস্ক ফ্রি রিটার্নই পাওয়া যায়। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টটাই কিন্তু এইখানেতেই হয়। কিন্তু প্রশ্নটা হলো অন্য জায়গায়, এই যে রিস্ক ফ্রি রিটার্নের অপশানের কথা আমি বলছি সেটা কি আদৌ রিস্ক ফ্রি? কারণ যখনই আপনি ইনভেস্ট করছেন তখন আপনার কাছে সবথেকে বড় যে রিস্কটা থেকে যায় সেটা হলো ইনফ্লেশন রিস্ক। আর যখন আমি গ্যারান্টেড রিটার্নের কথা বলছি, এই যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এইগুলো থেকে আদৌ কি আমি কোনো রিয়েল রিটার্ন পাচ্ছি? অর্থাৎ ইনফ্লেশনটাকে বাদ দেওয়ার পরে কি আদৌ কিছু রিটার্ন আসছে? তো আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে টপ 2 রিস্ক ফ্রি গ্যারান্টেড রিটার্ন ইনভেস্টমেন্ট অপশানগুলোর কথা আমি বলছি, সেই অপশানগুলো কি আদৌ লং টার্মে ইনভেস্টমেন্টের জন্য উপযুক্ত? অর্থাৎ আপনার যে ওয়েলথ, সেই ওয়েলথ ক্রিয়েট করার জন্য কি এই ইনভেস্টমেন্ট অপশানগুলো কাজে লাগবে? চলুন দেখা যাক পরীক্ষা করে। প্রথম যে ইনভেস্টমেন্ট অপশানটার কথা আমি বলবো সেটা হলো ফিক্সড ডিপোজিট। দেখুন, ফিক্সড ডিপোজিট শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু একটা খুব ভালো ইনভেস্টমেন্ট অপশান, কারণ এর রিটার্নটা গ্যারান্টেড থাকে এবং ফিক্সড রিটার্ন পাওয়া যায়। আপনি আগে থেকেই বুঝতে পারবেন যে আপনি ফিক্সড ডিপোজিট থেকে কত রিটার্ন পাবেন। সুতরাং আপনি যদি শর্ট টার্মে ইনভেস্ট করতে চান, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট টেনিওর যদি 1 কিংবা 2 বছর হয়, তাহলে ফিক্সড ডিপোজিট কিন্তু আপনার জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশান হতে পারে। কিন্তু যখন আপনি লং টার্মে ইনভেস্ট করার কথা ভাবছেন, অর্থাৎ যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন সেই টাকা দিয়ে আপনি ওয়েলথ ক্রিয়েট করার কথা ভাবছেন, তখন কি ফিক্সড ডিপোজিটটাও আদৌ আপনার জন্য একটা উপযুক্ত অপশান হবে? আপনাকে আমি দেখাই যে ফিক্সড ডিপোজিটের হিস্টোরিক্যাল যে ইন্টারেস্ট রেট সেটা কীরকম ছিল। আপনাকে আমি 2006 সাল থেকে 2020 সাল পর্যন্ত গত 15 বছরের ফিক্সড ডিপোজিটের ইয়ার ওয়াইজ রিটার্ন দেখাচ্ছি। আপনাকে আমি 1 ইয়ার এফডির রিটার্নটাই শো করছি। তো আপনি 1 ইয়ার এফডির যে রিটার্নটা সেটা যদি দেখেন এবং সেটাকে যদি আপনি অ্যাভারেজ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে গত 15 বছরে 1 ইয়ার এফডির যে অ্যাভারেজ যে ইন্টারেস্ট রেট সেটা হলো 7.41%। এইবার মনে করুন 2006 সাল থেকে আপনি প্রতি মাসে 6,000 টাকা ফিক্সড ডিপোজিটেতে জমা করছেন, এবং যদিও ফিক্সড ডিপোজিটেতে প্রতি মাসে ইনভেস্ট হয় না, এটাকে রেকারিং ডিপোজিট বলা হয়। তো আমি রেকারিং ডিপোজিটই ধরে নিলাম এবং ইন্টারেস্ট রেটটা নিলাম 7.41%। যদিও রেকারিং ডিপোজিটের রেটটা কমই থাকে ফিক্সড ডিপোজিটের থেকে, তবুও তর্কের খাতিরে আমি এটাই ধরে নিলাম যে 7.41% আপনি রিটার্ন পাচ্ছেন। তাহলে 15 বছর পরে আপনি যে টাকাটা জমা করছেন সেই টাকাটার ভ্যালু হচ্ছে 9 লাখ টাকা, এবং যে পরিমাণ ইন্টারেস্ট আপনি পাচ্ছেন সেটা হলো 7,52,000 টাকার মতো। প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে আপনার টোটাল যে ভ্যালুটা হলো সেটা হলো 16,52,000 টাকার মতো। এইবার এফডির যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা কিন্তু ট্যাক্সেবল, অর্থাৎ এটা কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকামের সাথে যোগ হবে। আমি যদি ধরে নিই যে আপনার সবথেকে লোয়েস্ট ট্যাক্স ক্যাটাগরিতে আপনি আছেন, অর্থাৎ 10% ট্যাক্স স্ল্যাবেতে আছেন, তাহলেও আপনার ইন্টারেস্ট অ্যামাউন্টের উপরে কিন্তু 10% ট্যাক্স ডিডাক্ট হয়ে যাবে। তো যদি আমি ওই টোটাল 7,52,000 টাকার উপরে 10% ট্যাক্স মাইনাস করে দিই, তাহলে আপনার ট্যাক্স পড়বে ইন্টারেস্টেতে 75,269 টাকা। তাহলে আপনার নেট যে এফডি থেকে আপনি যে টাকাটা পেলেন সেটা হলো 15,77,420 টাকা। তো ট্যাক্স বাদ দেওয়ার পর যে টাকাটা আপনি পেলেন সেই টাকাটা পেয়ে আপনার মনে হতে পারে যে ঠিক আছে, আপনি 9 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন, তারপরে এতগুলো টাকা আপনি সুদ হিসাবে পেলেন। কিন্তু আপনার এই হিসেবের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস মিসিং আছে, আর সেটা হলো ইনফ্লেশন, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি। মনে করুন আজ থেকে 15 বছর আগে কোনো খরচ যেটা কিনা আপনার প্রতি মাসে 5,000 টাকা হতো, আজকে কি সেই খরচটা 5,000 টাকায় আপনি করতে পারবেন? সেই খরচটাও বেড়ে যাবে। তো আপনাকে কিন্তু ইনফ্লেশনের হিসাবটাও কিন্তু সাথে সাথে করতে হবে। এবার প্রশ্ন আসবে যে ভারতের তাহলে ইনফ্লেশন রেটটা কত? আপনাকে আমি অ্যাভারেজ ইনফ্লেশন শো করছি 2006 সাল থেকে 2020 সাল পর্যন্ত ইয়ার ওয়াইজ শো করেছি। এবার আমি একটা অ্যাভারেজ নিয়ে নেব। আমি হিসাব করে দেখলাম যে এর অ্যাভারেজ যেটা আসছে সেটা হলো 7.12%। এইবার মনে করুন যে 2006 সালে আপনার গ্রসারি এক্সপেন্স ছিল প্রতি মাসে 5,000 টাকা। এইবার সময়ের সাথে সাথে আপনার গ্রসারি এক্সপেন্সও তো বাড়তে থাকবে ওই ইনফ্লেশনের হারে।
তো এই গত 15 বছরে আপনি গ্রসারি এক্সপেন্সের জন্য আপনি কত খরচা করেছেন সেটা যদি আপনি ক্যালকুলেশন করেন সেটা কত আসছে, চলুন আপনাকে আমি শো করছি। সেক্ষেত্রে প্রতি মাসে 5,000-এর হিসাবে 7.12% যদি আমি ইনফ্লেশন কনসিডার করি, তাহলে 15 বছরে তার টোটাল গ্রসারি যে এক্সপেন্সটা হবে সেটা হলো 16,10,951 টাকা। তাহলে এখান থেকে আপনি কি কনক্লুশনটা পেলেন? আপনি এটা দেখতে পেলেন যে 5,000 টাকা প্রতি মাসে যদি আমি এফডিতে ইনভেস্ট করি, 15 বছর শেষে ট্যাক্স বাদ দিলে পোস্ট ট্যাক্স আমার টোটাল যে ভ্যালুটা হবে সেটা হবে 15,77,420 টাকা। আবার ওই 5,000-ই ইকুইভ্যালেন্ট যদি একটা এক্সপেন্স আমি ধরি, যেটা কিনা ইনফ্লেশনের কারণে 15 বছর পরে টোটাল যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হলো 16,10,951 টাকা। সুতরাং আপনি কি দেখতে পেলেন যে যখন আপনি ইনভেস্ট করছেন এফডিতে, তো আপনার যে ইনভেস্টমেন্ট ভ্যালু, সেই ইনভেস্টমেন্ট ভ্যালুটা কিন্তু আপনার যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশনটাকে কিন্তু কাভার করতে পারছে না। কারণ আপনার 15,77,000 যে টাকাটা আপনি রিটার্ন পাচ্ছেন, আপনার ইনফ্লেশনের কারণে যে খরচাটা আপনার দাঁড়াচ্ছে তার থেকে এর ভ্যালুটা কম, এবং আপনার এফডিতে ইনভেস্ট করলে আপনার নেট লস যেটা দাঁড়াচ্ছে সেটা হলো 33,531 টাকা। যদি এটা আমরা পার্সেন্টেজে হিসেব করি সেটা হচ্ছে 2.1%। এরপরে আরেকটা পপুলার ইনভেস্টমেন্ট অপশান আছে, সেটা হলো ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যানে ইনভেস্টমেন্ট। দেখুন, যদিও ইন্স্যুরেন্স প্রধান যে অবজেক্টিভ সেটা হলো লাইফ ইন্স্যুর করা, কিন্তু আদপে দেখা যায় কি যে ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট দুটো মিলিয়ে গিয়ে একটা জগা খিচুড়ি তৈরি হয়, এবং এই কারণের জন্য ঠিকঠাকভাবে না ইনভেস্টমেন্ট হয় আর না ভালো করে আপনার লাইফটা প্রোটেকশান হয়। আপনাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যদি আপনি ইন্স্যুরেন্সেতে ইনভেস্টমেন্ট প্ল্যান কেনেন তাহলে আপনার আসলে কোনো দিকেই লাভ হয় না। আমার নিজের নামে এরকম একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটার ডিটেলসটাই আপনাকে আমি দেখাচ্ছি এবং আপনাকে দেখাবো যে এটাও কিন্তু আমার একটা ভুল ইনভেস্টমেন্টই ছিল। সেই পলিসিটার ডিটেলসটা এরকম যে পলিসিটা স্টার্ট হয়েছিল 2008 সালে, এর অ্যানুয়াল প্রিমিয়াম হচ্ছে 2,090 টাকা, এর লাস্ট প্রিমিয়াম ডেট যেটা সেটা হলো 2033 সাল, এর ম্যাচুরিটি ডেট হচ্ছে 2034 সাল, এর সাম অ্যাসিওর্ড হচ্ছে 55,000। অর্থাৎ এই পলিসি টার্মসের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলে এবং আমার যদি মৃত্যু হয় তাহলে 55,000 টাকা পাবেন আমার যিনি নমিনি, এবং যদি আমি বেঁচে যাই অর্থাৎ যদি সার্ভাইভাল বেনিফিট যেটা সেটা হলো এই সাম অ্যাসিওর্ড প্লাস ভেস্টেড বোনাস। এইবার যদি আমি সার্ভাইভাল বেনিফিট ক্যালকুলেশন করি, অর্থাৎ 2034 সাল পর্যন্ত যদি আমি বেঁচে থাকি তাহলে এই ইন্স্যুরেন্স পলিসি থেকে আমি টোটাল কত টাকা পেলাম, এক্ষেত্রে আপনার যে ভেস্টেড বোনাস সেটা ক্যালকুলেশন করব। প্রতি 1,000 টাকা সাম অ্যাসিওর্ডেতে 48 টাকা করে বোনাস এরা ডিক্লেয়ার করেছে 2008 থেকে 2021 সাল পর্যন্ত। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে 55,000 টাকাতে আপনি প্রতি বছর পাচ্ছেন 2,640 টাকা করে। এইবার 2022 থেকে 2033 সাল পর্যন্ত প্রজেক্টেড বোনাস কত হবে তো জানি না, কিন্তু তবু আমি একটা এক্সপেক্ট করে নিলাম যে যেই রেটেতে দিয়েছে অ্যাটলিস্ট এই রেটেও যদি দেয় সেই হিসাব করে আমি ক্যালকুলেশন করব। তো এটাও আমি ধরে নিলাম যে বাকি বছরগুলোতেও এই একই রেটেতে বোনাস দেবে। তাহলে টোটাল যে বোনাস অ্যামাউন্টটা আপনার দাঁড়াচ্ছে সেটা হলো 68,640 টাকা, আর সাম অ্যাসিওর ছিল আপনার 55,000 টাকা। তো এই দুটো যোগ করলে আপনার টোটাল কত রিটার্ন এলো সেটা হলো 1,23,640 টাকা। এইবার যদি আপনি এর ইন্টারনাল রেট অফ রিটার্ন ক্যালকুলেশন করেন IRR, তাহলে সেটা আসছে 5.63%। তাহলে বোঝা যাচ্ছে যে এই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি যদি ইনভেস্ট করেন এবং সার্ভাইভাল বেনিফিট হিসাবে 5.63% আপনি আসলে রিটার্ন পাচ্ছেন। এবার অনেকে বলবে যে এক্ষেত্রে শুধু তো সার্ভাইভাল বেনিফিট দেখলে হবে না, আপনার লাইফ কভার ছিল, তো সেটার তো ক্যালকুলেশনের মধ্যে আসতে হবে। ঠিক আছে, সেটাকেও আমি ক্যালকুলেশন করব। তো আমি দেখে নিই যে এক্ষেত্রে সাম অ্যাসিওর্ড কত ছিল, 55,000 টাকা। এইবার 55,000 টাকা সাম অ্যাসিওর্ডের জন্য যদি আপনি টার্ম ইন্স্যুরেন্স নেন, প্রতি বছর আপনাকে কত টাকা প্রিমিয়াম দিতে হবে? দেখুন, 55,000-এর তো কোনো টার্ম ইন্স্যুরেন্স হয় না, এগুলো কোটিতে হয়, কারণ সবাই জানে যে 55,000 টাকা ইন্স্যুরেন্স কিছুই না। তো 1 কোটি টাকার যদি আপনি হিসেব করেন, অর্থাৎ যদি আপনি 1 কোটি টাকার সাম অ্যাসিওর চান, তাহলে আপনার ইয়ারলি প্রিমিয়াম যেটা দিতে হবে সেটা মোটামুটি দেখছি যে আমি বিভিন্ন জায়গায় ক্যালকুলেশন করে দেখলাম যে মোটামুটি 6,000 থেকে 9,000 10,000 এই রকমের মধ্যে আসে। আমি একটা অ্যাভারেজ নিয়ে নিলাম 8,000 টাকা। এবার সেই হিসাব করে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 55,000 টাকার জন্য আপনার কত টাকা টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে হবে, সেটা আসছে 40 টাকা। তো 40 টাকা অ্যাকচুয়ালি আপনি ইন্স্যুরেন্সের জন্য খরচা করছেন। ঠিক আছে, তাহলে আমি সেই 40 টাকা আমি আলাদা করে রেখে দিলাম। 40 টাকা আলাদা করে রেখে দেওয়ার পর বাকি যে প্রিমিয়ামটা আমি দিচ্ছিলাম 2,090 টাকা থেকে 40 টাকা মাইনাস করে দিলাম, পড়ে রইল কত টাকা, 2,050 টাকা।
এবার মনে করুন সেই 2050 টাকা যেটা আছে সেটা কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি এসআইপি করছেন। এসআইপির আমি একটা মডারেট রিটার্নই ধরছি, 12% রিটার্নই ধরলাম, তাহলে 12% রিটার্নেতেও আপনার টোটাল যে ভ্যালুটা আসবে সেটা প্রায় 3,50,000 টাকার কাছাকাছি। তো আপনি দেখুন যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার আসলে 1.23 লাখ আর এখানে আসছে 3.50 লাখের কাছাকাছি, অর্থাৎ আপনি 3 গুণ বেশি রিটার্ন পাচ্ছেন। এবং সাথে সাথে ইন্স্যুরেন্সও কিন্তু পাচ্ছেন, কারণ আমি 40 টাকা কিন্তু ইন্স্যুরেন্সের জন্য রেখে দিয়েছি, অর্থাৎ আপনি ইন্স্যুরেন্সও পেলেন এবং রিটার্নও বেশি পেলেন। তাহলে কি বুঝলেন এখান থেকে যে আপনাকে ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট দুটোকে কিন্তু মিক্স করা চলবে না। ইন্স্যুরেন্সের মতো থাকবে, সেটার জন্য আপনি আলাদা ইনভেস্ট করবেন, এবং ইনভেস্টমেন্টের জন্য যেটা আছে সেটাকে আপনি আলাদা ইনভেস্ট করবেন। এরপরেও অনেকে অবজেকশন করতে পারে যে আপনি মিউচুয়াল ফান্ডের যে রিটার্নটা ধরলেন 12%, তার গ্যারান্টি কি? মিউচুয়াল ফান্ডে তো কোনো গ্যারান্টির রিটার্ন থাকে না, 12% আপনি ধরছেন কী হিসাবে? ঠিক আছে, আমি কি করলাম, আমি একদম ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টের কথাই ধরছি। মনে করুন পিপিএফ এর রিটার্নটা তো ফিক্সড। এবার আমি দেখিনি যে পিপিএফ থেকে কত রিটার্ন পাওয়া যেতে পারতো। আগে তো পিপিএফ এর রিটার্ন আরও অনেক বেশি ছিল। 2008 থেকে যদি ধরেন, 2008 থেকে 2018-19 পর্যন্ত 8.5-9%-এর কাছাকাছি পিপিএফ রিটার্ন ছিল। সেগুলো আমি ছেড়ে দিলাম। আজকে পিপিএফ এর যে রিটার্ন আছে সেইটার উপর বেস করেই ক্যালকুলেশন করবো। সব থেকে কম এখন চলছে 7.1%। যদি 7.1% হারেও রিটার্ন হয় না, তাহলেও আপনি ওই 2050 টাকা প্রিমিয়াম যেটা থাকছে সেই টাকাটাকে যদি আপনি পিপিএফেতে রাখতেন, তাহলেও আপনার যে ইনভেস্টমেন্ট ভ্যালুটা আসতো সেটা হতো 1.53 লাখ। অর্থাৎ আপনি এক্ষেত্রে 25% হায়ার রিটার্ন পাচ্ছেন। আপনি এইটা ভাববেন না যে এটা 1.23 হলো আর এটা 1.53 হলো, 30,000 টাকাই তো তফাৎ হলো, কারণ আপনার ভ্যালুগুলো সব কম ছিল না। মনে করুন কেউ যদি বড় ইন্স্যুরেন্সে ইনভেস্ট করতো, তাহলে তো তার আরও বেশি রিটার্নটা আসতো না। তো সুতরাং আপনি অ্যাবসলিউট ভ্যালুতে যাবেন না, আপনি ক্যালকুলেট করবেন পার্সেন্টেজের হিসাবেতে। পার্সেন্টেজে আপনি কি দেখতে পাচ্ছেন যে 25% তারপরেও এক্সট্রা থাকছে। এক্ষেত্রে আপনার গ্যারান্টেড রিটার্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করছেন পিপিএফেতে, তাতেও আপনি 25% রিটার্ন এক্সট্রা পেলেন। সুতরাং আপনি কি দেখতে পেলেন যে যখন আপনি লং টার্মে ইনভেস্ট করবেন বা যখন আপনি ওয়েলথ ক্রিয়েট করবেন, তখন আপনাকে এমন অ্যাসেটেতে ইনভেস্ট করতে হবে যে অ্যাসেটগুলোতে আপনার ইনফ্লেশনকে বিট করে রিয়াল রিটার্ন দিতে পারবে। তো সেই অ্যাসেটগুলোর মধ্যে একটা পপুলার অ্যাসেট হচ্ছে মিউচুয়াল ফান্ড। যদি আপনি মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে চান এবং জানতে চান যে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও কীভাবে তৈরি করতে হয়, তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওতে ক্লিক করুন।